শুরু করছি। আজকের টপিক হচ্ছে চেস্ট ট্রমা, আর এরপরে হিট ট্রমা, দুটো টপিক পড়াবো। চেস্ট ট্রমার মধ্যে আমাদের যেগুলো বেসিক জিনিস পড়তে হবে, মানে কোশ্চেন আসে যেগুলো, সেটা হচ্ছে ফ্লেল চেস্ট, নিউমোথোরাক্স, টেনশন নিউমোথোরাক্স, হিমোথোরাক্স, কার্ডিয়াক ট্যাম্পোনাড। ঠিক আছে, এই চারটে টপিক শুরু ইম্পর্টেন্ট টপিক দিয়ে করছি। প্রথম টপিক দিয়ে শুরু করি, ফ্লেল চেস্ট। ফ্লেল চেস্ট মানে কি? তোদের কি ধারণা আছে বল ফ্লেল চেস্ট নিয়ে? ডেফিনিশন কি ফ্লেল চেস্টের? ডেফিনিশন কি? ফ্লেল চেস্ট কাকে বলে? ফ্লেল চেস্ট মানে হচ্ছে তিনটে কনজিকিউটিভ রিবে দুটো জায়গায় ফ্র্যাকচার। তার মানে যদি ফিফথ, সিক্স, সেভেন্থ ধর তিনটে রিব হলো, এই রিবেও দুটো জায়গায় ফ্র্যাকচার আছে, এই রিবেও দুটো জায়গায় ফ্র্যাকচার আছে, এই রিবেও দুটো জায়গায় ফ্র্যাকচার আছে, তখন এই যে এই সেগমেন্টটা, এই জায়গাটাকে বলে ফ্লেল চেস্ট বা ফ্লেল সেগমেন্ট। তার মানে কনজিকিউটিভ তিনটে রিবে দুটো জায়গায় ফ্র্যাকচার হতে হবে। এই ডেফিনিশনটা হচ্ছে আমাদের ATLS ডেফিনিশন। যদি বেলি খুলিস, বেলিতে লেখা আছে দুটো কনজিকিউটিভ রিবে দু জায়গায় ফ্র্যাকচার, এটা মানা হয় না, ATLS-টাই মানা হয়। ঠিক আছে, তো ফিফথ, সিক্স, সেভেন্থ রিবে ফ্র্যাকচার, মানে যে কোনো পরপর তিনটে কনজিকিউটিভ রিবে দু জায়গায় করে যদি ফ্র্যাকচার হয় সেটাকে বলে ফ্লেল চেস্ট বা ফ্লেল সেগমেন্ট। হলে সমস্যাটা কি? ফ্লেল চেস্ট বা ফ্লেল সেগমেন্টটাকে ফ্লেল চেস্ট বা ফ্লেল সেগমেন্ট বলার সমস্যা হচ্ছে এই ফ্লেল যে সেগমেন্টটা আছে, এই ফ্লেল সেগমেন্টটায় প্যারাডক্সিক্যাল রেসপিরেশন হয়। প্যারাডক্সিক্যাল রেসপিরেশন তার মানে কি? প্যারাডক্সিক্যাল রেসপিরেশন মানে ইন্সপিরেশনের সময় আমাদের চেস্ট এক্সপ্যান্ড করে, এক্সপিরেশনের সময় আমাদের চেস্ট রিকয়েল করে যায়। এখানে উল্টো হবে। ঠিক আছে, তুই যখন ইন্সপিরেশন করবি তখন ভেতরে ঢুকে যাবে, এক্সপিরেশন করার সময় বাইরে বেরোবে। তাহলে যে সমস্যাটা হবে এই প্যারাডক্সিক্যাল রেসপিরেশনের জন্য, এখানে আন্ডারলাইং মানে এটা নিচের লাংয়ে হিট করবে, লাং ইনজুরি করবে। লাং ইনজুরি করার জন্য হবে লাং কন্টিউশন। লাং কন্টিউশন হওয়ার জন্য আমার VQ মিসম্যাচ হবে। ফিজিওলজির কথাবার্তা, VQ মিসম্যাচ হবে। VQ মিসম্যাচ হওয়ার জন্য আমার হাইপক্সিয়া হবে। হাইপক্সিয়া থেকে আমার রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে। এই হচ্ছে গোটা সমস্যাটা আমার। তাহলে যখন এই সেগমেন্টটাকে আমাকে ম্যানেজ করতে হবে, ম্যানেজমেন্টের মধ্যে, আচ্ছা ম্যানেজমেন্টের আগে ডায়াগনোসিস করার জন্য ফার্স্ট অফ অল এক্সামিনেশনে তুই যদি ফ্লেল সেগমেন্ট থাকে, অনেক সময় ফ্লেল সেগমেন্ট বাই নেকেড আই ভিজিবল হয়, দেখতে পাবি। তারপরে হচ্ছে চেস্ট এক্সরে, আর লাস্ট হচ্ছে HRCT থোরাক্স। যায় আয় চলাই ভাই, HRCT থোরাক্স উইথ 3D রিকনস্ট্রাকশন অফ বোনস। ঠিক আছে, এগুলো দিয়ে তুই রিফ্র্যাকচার দেখবি। ম্যানেজমেন্ট হচ্ছে ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট হচ্ছে পেইন কন্ট্রোল অ্যান্ড অক্সিজেনেশন। পেইন কন্ট্রোল, অতগুলো রিফ্র্যাকচার হলে পেশেন্টের প্রচুর পেন হবে। পেন কন্ট্রোল বাই মোস্টলি ওপিওয়েডস। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে অক্সিজেনেশন আর পেশেন্টকে মনিটর করা। যদি পেশেন্টের রেসপিরেটরি অ্যাসিডোসিস ইমপ্রুভ না করে, আরো কোয়ালিটি খারাপ হতে থাকে, তখন
যদি এমনি ময়েস্ট O2 তে মেনটেন না করে, দেন সিপ্যাপ বা বাইপ্যাপ, কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে আর বাই লেভেল পজিটিভ এয়ারওয়ে। সিপ্যাপ বা বাইপ্যাপ মেশিন দিয়ে পেশেন্টকে যে রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়েছে সেটা কারেক্ট করতে হবে, রেসপিরেটরি অ্যাসিডোসিস কারেকশন। আর পজিটিভ এয়ারওয়ে প্রেসার দিলে যে সেগমেন্টটা মানে ফ্লেল সেগমেন্টটা আছে সেটার প্যারাডক্সিক্যাল রেসপিরেশনটা হবে না, তাহলে এটা প্যারাডক্সিক্যাল রেসপিরেশনটাকে বন্ধ করবে। ঠিক আছে, এতেও যদি কাজ না করে সিপ্যাপ বা বাইপ্যাপে, দেন আমাদের করতে হবে এন্ডোট্রেকিয়াল ইনটিউবেশন, ইটিটি। ইউজুয়ালি এন্ডোট্রেকিয়াল ইনটিউবেশন করেই পেশেন্ট ঠিক হয়ে যায়, বাট এতেও যদি ঠিক না হয় বা টিউব থেকে যদি পেশেন্টকে এন্ডোট্রেকিয়াল ইনটিউবেশনে পেশেন্ট অনেক দিন আছে, পেশেন্টকে বার করা যাচ্ছে না, হ্যাঁ, তাহলে ইটিটি টলারেট করছে না, পেশেন্টের কন্ডিশন খারাপ হচ্ছে, অথবা পেশেন্টকে উইন অফ করা যাচ্ছে না ভেন্টিলেটর থেকে, তখনই একমাত্র লাস্ট রিসর্ট হচ্ছে আমাদের কাছে সার্জিক্যাল ফিক্সেশন অফ রিবস। ঠিক আছে, অনেকগুলো টপিক আছে, তাড়াতাড়ি করতে হবে নাহলে হবে না। এটা হচ্ছে ফ্লেল চেস্ট। ফ্লেল চেস্টের পরে আমরা আসছি নিউমোথোরাক্স। নিউমোথোরাক্সের মধ্যে এমনি যে স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স বইগুলো, ওগুলো মেডিকেল টপিক। আমাদের জন্য কাজের হচ্ছে টেনশন নিউমোথোরাক্স। টেনশন নিউমোথোরাক্সে কি ব্যাপার? টেনশন নিউমোথোরাক্সে হচ্ছে আমাদের ধর কোন একটা চেস্ট ইনজুরি হয়েছে, চেস্ট ইনজুরি হওয়ার পরে চেস্টে যে একটা মানে কি বলবো, একটা উন্ড ক্রিয়েট হয়েছে, একটা উন্ড আছে, এই উন্ডটা ডিপ আপ টু প্যারেটাল প্লুরা, ডিপ আপ টু প্যারেটাল প্লুরা। তাহলে পেশেন্ট যখন রেসপিরেশন নিচ্ছে তখন দিস অ্যাক্টস অ্যাজ এ ওয়ান ওয়ে ভালভ, এটা ইম্পর্টেন্ট, অ্যাক্টস অ্যাজ এ ওয়ান ওয়ে ভালভ, মানে হাওয়া ঢোকার সময় তো হাওয়া ঢুকে যাচ্ছে, কিন্তু বেরোনোর সময় বেরোতে পারছে না। এর ফলে কি হচ্ছে, যে সাইডে হয়েছে সেই সাইডের ইপসিল্যাটারাল লাংয়ে কম্প্রেশন হচ্ছে, ট্রেকিয়াল শিফট হচ্ছে, পেশেন্ট এর রেসপিরেশন নিতে সমস্যা হচ্ছে, SpO2 ফল করছে। ঠিক আছে, এই সিভিয়ার লাং কম্প্রেশনের জন্য ভেনাস রিটার্ন কমছে, ভেনাস রিটার্ন কমার জন্য কম্পেনসেটরি ট্যাকিকার্ডিয়া হচ্ছে, হার্ট রেট বাড়ছে এবং জেবিপি বাড়ছে। তাহলে ওভারঅল ক্লিনিক্যাল ফাইন্ডিংসের মধ্যে আমরা কি পাবো? ওভারঅল ক্লিনিক্যাল ফাইন্ডিংসের মধ্যে আমরা পাবো যেদিকে হয়েছে সেদিকে লাং সাউন্ড নেই, তাহলে ইপসিল্যাটারাল লাং সাউন্ডস নেই, ট্রেকিয়াল শিফট পাবো, পেশেন্টের SpO2 ফলিং, হার্ট রেট বাড়ছে, জেভিপি রেস্ট, আর যে উন্ডটা আছে তুই উন্ডটা দেখতে পাবি। তাহলে এগুলোই হচ্ছে মোটামুটি ক্লিনিক্যাল ফিচার। তাহলে কোনো একটা পেশেন্ট চেস্টে ইনজুরি নিয়ে এসছে যার সিভিয়ার রেসপিরেটরি কম্প্রোমাইজ হচ্ছে, আমাদের সবসময় টেনশন নিউমোথোরাক্সের কথা ভাবতে হবে। টেনশন ওই জন্যই বলছে তার কারণ এটা অ্যাক্টস অ্যাজ ওয়ান ওয়ে ভালভ, হাওয়া ঢুকছে কিন্তু হাওয়া বেরোতে চাইছে না। এর তুই ডায়াগনোসিস কি করে করবি? এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন, তাহলে ডায়াগনোসিস ইজ মোস্টলি ক্লিনিক্যাল, বাট তোকে ডায়াগনোসিসে এড করার জন্য তুই চেস্ট এক্সরে, এটাই ফার্স্ট লাইন,
বেস্ট হচ্ছে অবশ্যই HRCT থোরাক্স উইথ 3D রিকনস্ট্রাকশন। ম্যানেজমেন্ট কি হবে, যেহেতু এটা ইমার্জেন্সি কন্ডিশন, একটা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হবে, একটা ডেফিনিটিভ ম্যানেজমেন্ট হবে। ইমার্জেন্সি ম্যানেজমেন্টের মধ্যে কি আসবে? ইমার্জেন্সি ম্যানেজমেন্টের মধ্যে আসবে নিডল থোরাকোস্টমি। নিডল থোরাকোস্টমি এটা একটা 60x18 গেজ নিডল, সেকেন্ড টু ফোর্থ ইন্টারকস্টাল স্পেস at mid clavicular line in anterior chest wall। ঠিক আছে, এটা হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। মানে যখন আমার মনে হচ্ছে যে আছে, ইনজুরি আছে, কিন্তু আমি কিছু করতে পারছি না, মানে আমার কাছে কোনো ইনভেস্টিগেশন নেই করার জন্য, বা আমার কাছে চেস্ট ড্রেন বা আইসিডি দেওয়ার মতো ফ্যাসিলিটি নেই, তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে একটা নিডল থোরাকোস্টমি। কিন্তু এটা ডেফিনিটিভ নয়। ডেফিনিটিভ ম্যানেজমেন্ট হচ্ছে আমাকে ইন্টারকস্টাল চেস্ট ড্রেন দিতে হবে। এবারে ইন্টারকস্টাল চেস্ট ড্রেন নিয়ে কিছু বক্তব্য। ইন্টারকস্টাল চেস্ট ড্রেন এটা কোন জায়গায় দিতে হয়? এটা দিতে হয় ট্রায়াঙ্গেল অফ সেফটিতে। তোদের ভাইভাতে বা এতে বাউন্ড, মানে যদি থিওরি কোশ্চেন আসে ট্রায়াঙ্গেল অফ সেফটি, তার বাউন্ডারি লেখা এগুলো জরুরি। ট্রায়াঙ্গেল অফ সেফটি মানে মানুষের, এটা হচ্ছে তোর অ্যান্টিরিয়ার এক্সিলারি লাইন, এটা পোস্টেরিয়ার এক্সিলারি লাইন, এটা টিপটা হচ্ছে এক্সিলা, আর বেসটা হচ্ছে ফিফথ রিব। এই জায়গাটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ সেফটি, এই জায়গার মধ্যে আইসিডি থাকবে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে টিপ, এক্সিলা, অ্যান্টিরিয়ার এক্সিলারি লাইন, পোস্টেরিয়ার এক্সিলারি লাইন আর ফিফথ রিব। ফিফথ রিব তুই সেকেন্ড স্পেস থেকে কাউন্ট করে করে যেতে পারিস, যেরকম করে, কারণ সেকেন্ড আইসিএস ম্যানুব্রিয়াম স্টার্নাই এর সাথে কোরিলেট করে। তো ম্যানুব্রিয়াম স্টার্নাই থেকে ল্যাটারালি প্যালপেট করলে যেটা পাবি সেটাই সেকেন্ড আইসিএস। তারপরে তুই রিব কাউন্ট করলি, স্পেস কাউন্ট করলি, করতে করতে নিচে যাবি। অথবা অনেক সময় যেটা আমরা, অনেক ফ্যাটি পেশেন্ট থাকে যাদের হয়তো তুই বুঝতে পারছিস না ঠিক করে, তাদের ক্ষেত্রে একটা মোটা মোটা একটা হিসেব হচ্ছে অ্যালং নিপল লাইন। তুই নিপল লাইন বরাবর যদি অ্যান্টিরিয়ার বা পস্টেরিয়ার এই লাইন বরাবর যদি তুই অ্যাক্সিলারি বা পস্টেরিয়ার অ্যাক্সিলারি লাইন চলে যাস, যে জায়গাটা পৌঁছাবি সেটাই ফিফথ ইন্টারকস্টাল স্পেস। হিসাব। আচ্ছা, এটা হচ্ছে আইসিডি দেওয়ার প্লেস। আইসিডি মোস্টলি লোকাল অ্যানাস্থেসিয়াতেই দেওয়া হয়, আন্ডার এসপিও, মানে আন্ডার SpO2 মনিটরিং আর কি। আইসিডি সঙ্গে একটা ওয়াটার সিল ড্রেন লাগানো থাকে। ওয়াটার সিল ড্রেন, ওয়াটার সিল ড্রেনটা কিরকম? ওয়াটার সিল ড্রেন হচ্ছে যদি এরকম একটা ব্যাগ হয়, এর মধ্যে এরকম করে আইসিডিটা এসে ঢুকছে, ঠিক আছে, এইখানে এরকম একটা মার্কিং করা আছে, ঠিক আছে, আর এইটা মানে এই টিউবটা এখানে এরকম এসে ঢুকছে, এখানে জল ভরতে হয়, নাহলে এয়ার ভেতরেও ঢুকে যাবে। ওটা তো একটা টিউব মতো, ওখান থেকে তো এয়ার উল্টো দিকেও ঢুকতে পারে, যাতে না ঢোকে তার জন্য ওয়াটার সিল ড্রেন ক্রিয়েট করা আছে। এই যে আইসিডিটা হয়েছে, মানে এই যে আইসিডিটা তুই করেছিস বা আইসিডি প্রসিডিওর করেছিস, সেটা ফাংশনাল কিনা বোঝার জন্য, হ্যাঁ, এখানে যে ওয়াটার সিল ড্রেনে এই যে কলমটা থাকে, এই কলমটা রেসপিরেশনের সাথে ওপরে আর নিচে যাবে, ঠিক আছে, তাহলে ড্রেনটা তোর আইসিডি দেওয়া সার্থক, ড্রেনটা ফাংশনাল। সেকেন্ড হচ্ছে যাতে এই যে আইসিডি আছে আমার, এই আইসিডিতে এরকম করে আমার থাকে, এর একটা এরকম রেডিও ওপেক লাইন থাকে একটা আইসিডিতে, যদি তুই দেখিস
তো একটা এরকম একটা ব্রেক থাকে, তারপরে আবার একটা লাইন থাকে, এরকম একটা ব্রেক থাকে। এটা যদি একটা আইসিডি টিউব হয়, তো এই দুটো ব্রেকই ইনসাইড দ্য চেস্ট ওয়াল থাকতে, মানে ইনসাইড দ্য মানে ইয়ে থাকতে হবে, ইনসাইড দ্য থোরাক্স থাকতে হবে। এটা তুই দেখতে পাবি কিসে? তুই দেখতে পাবি এটা চেস্ট এক্সরে করে। পোস্ট ইনসারশন সবসময় একটা এক্সরে করতে হয় কনফার্মেশনের জন্য যে ঠিকঠাক জায়গায় গেছে কিনা বা ঠিক স্পেসে গেছে কিনা। হ্যাঁ, তো সেক্ষেত্রে সবসময় তুই চেস্ট এক্সরেতে দেখবি যে এই দুটো ব্রেক যে আছে লাইনে, দুটো ব্রেক, এই দুটো ব্রেকই যেন আমার চেস্ট এক্সরের মধ্যে আমি দেখতে পাই, তাহলে ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আইসিডি। আইসিডি পেশেন্টের যদি থাকতে 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 যদি হিমোথোরাক্স, যদি এখানে নিউমোথোরাক্স হয়, 2 দিন 3 দিন পর ড্রেন আস্তে আস্তে নন ফাংশনাল হয়ে যাবে। তাহলে আফটার ফিউ ডেজ ড্রেন নন ফাংশনাল হয়ে যাবে। ড্রেন নন ফাংশনাল হয়ে গেলে ইউ ক্যান রিমুভ দ্য ড্রেন। অবভিয়াসলি তার আগে চেস্ট এক্সরে করে কনফার্ম করে নিতে হবে এবং ব্রেথ সাউন্ড শুনে কনফার্ম করে নিতে হবে যে পেশেন্টের লাং ক্লিনিক্যালি এক্সপ্যান্ড করেছে এবং পেশেন্ট আগের থেকে হিমোডাইনামিক্যালি স্টেবল আছে। এইবার এই টেনশন নিউমোথোরাক্স যে হয়েছিল, এটা একটা উন্ডের কারণে হয়েছিল। সেই উন্ডটা দিয়ে কি হচ্ছিল? এয়ার যাচ্ছিল কিন্তু এয়ার বেরোচ্ছিল না। যতক্ষণ না পর্যন্ত আমরা আইসিডি এস্টাবলিশ করতে পারছি প্রপারলি, ততক্ষণ উন্ডটাকে ক্লোজ করা হয় না আইডিয়ালি। আমরা এই প্র্যাকটিসে করি না, কিন্তু বেলি খুললে বেলি লিখেছে দেখবি, বেলিতে লেখা আছে 3-way ক্লোজার। মানে এটা যদি একটা উন্ড হয়, সাপোজ এটা এরকম একটা কি করে ছবি আঁকি, ধর এরকম একটা উন্ড হয়ে আছে চেস্টে, ঠিক আছে? এটা ধর কারোর একজনের চেস্ট, এরকম একটা উন্ড হয়ে আছে। তুই উন্ডটাকে 3 দিক থেকে ক্লোজ করবি, 4 দিকে টেপ মারবি না, 3 দিকে টেপ মারবি, একটা দিক রেখে দিবি যাতে হাওয়া বেরোতে পারে। তো 3-way ক্লোজার আর কি, মানে 3 সাইড বা 3-way তো ঠিক না, 3 সাইড ক্লোজার আর কি। বাট আইডিয়ালি যেটা করা হয়, উন্ডটাকে এমনি একটা বেসিক ড্রেসিং করে রেখে দেওয়া হয়, আইসিডি এস্টাবলিশ করা হয়, আইসিডি এস্টাবলিশ করার পর আইসিডি ফাংশনাল আছে কিনা চেক করার পরে ওই উন্ডটা ক্লোজ করা হয়। অনেক সময় উন্ড অনেক ডিপ হয়, হার্ট লাং সব দেখা যায়, তো সেক্ষেত্রে পেশেন্টকে অ্যানাস্থিসিয়া দিয়ে, মানে অ্যানাস্থিসিয়াতে টেবিলে নিয়ে লোকাল অ্যানাস্থিসিয়া করা পসিবল হয় না, পেশেন্টকে জেনারেল অ্যানাস্থিসিয়া দিয়ে করতে হয়। তোদের জন্য এটা এত যথেষ্ট টেনশন নিউমোথোরাক্স নিয়ে, থেকে বেশি না জানলেও হবে। টেনশন নিউমোথোরাক্সের পর হচ্ছে আমাদের হিমোথোরাক্স। হিমোথোরাক্স মানে অবশ্যই চেস্ট রিফ্র্যাকচার হয়েছে, দিয়ে সেখান থেকে লাংয়ে ইনজুরি হয়ে ব্লিডিং হয়েছে, লাং ইনজুরি হয়ে ব্লিডিং হয়েছে। এই ব্লিডিং এর মোস্ট কমন সোর্স কি? মোস্ট কমন সোর্স হচ্ছে ব্রঙ্কিয়াল ভেসেলস। মানে পালমোনারিতে যে ভেসেলগুলো থাকে ব্রঙ্কাসের লেভেলে, ব্রঙ্কিয়াল যে ভেসেলগুলো থাকে বা ভেনগুলো থাকে, সেগুলোতে রাপচার হয়ে এগুলো প্যারাটাল প্লুরাল স্পেসে ব্লাড জমে। হিমোথোরাক্সেও তাই সেম পেশেন্ট একটা চেস্ট ট্রমার হিস্ট্রি নিয়ে আসবে। চেস্ট ট্রমার হিস্ট্রি নিয়ে এলে তুই ওই দিকের যে লাংস আছে সেই লাংসে সাউন্ড কম পাবি। হ্যাঁ, পেশেন্ট প্যালড থাকতে পারে, ট্যাকিকার্ডিয়া থাকবে, ডিহাইড্রেশন থাকবে কারণ পেশেন্ট শকে যাচ্ছে, এবং ওইদিকে চেস্টে টেন্ডারনেস থাকতে পারে বা রিফ্র্যাকচার থাকতে পারে। চেস্ট টেন্ডারনেস থাকতে পারে বা রিফ্র্যাকচার থাকতে পারে। রিফ্র্যাকচার হাতে দিয়ে বোঝার একটা উপায় হচ্ছে প্যালপেবল, ভাই জিজ্ঞেস করতে পারে, প্যালপেবল ক্রেপিটেশন। যে কোনো জায়গা থেকে কোনো বোন ফ্র্যাকচার হলে যদি তুই ওখানে হাত দিস, তুই একটা প্যালপেবল ক্রেপিটেশন পাবি।
ক্রেপিটেশন মানে ওই জায়গাটা একটা কড়কড় কড়কড় করবে, একটা ফিলিং আসবে হাতে। তার সাথে যেটা থাকতে পারে অ্যাসোসিয়েটেড সাবকিউটেনিয়াস এমফাইসিমা থাকতে পারে। সঙ্গে যে তলায় যে রিফ্র্যাকচার আছে এটা বোঝার এটা একটা উপায়। আচ্ছা, তাহলে চেস্টমা নিয়ে অবশ্যই এই সমস্ত পেশেন্ট আগে আসবে যখন এই সমস্ত পেশেন্টকে আগে ময়েস্ট O2 IBF এই সমস্ত কিছু দিয়ে হ্যাঁ স্টেবিলাইজ করতে হবে। স্টেবিলাইজ করার পর এই পেশেন্টকেও তুই চেস্ট এক্সরের জন্য পাঠাবি, অথবা বেস্ট হচ্ছে HRCT থোরাক্স করবি, করে তুই অ্যাসোসিয়েটেড রিফ্র্যাকচার এবং ব্লাড কতটা জমেছে দেখতে পাবি। এখানে চেস্ট এক্সরের থেকেও মোস্ট সেন্সিটিভ যদি জিজ্ঞেস করে, মোস্ট সেন্সিটিভ কি হবে? আর ফালতু বকে লাভ নেই। মোস্ট সেন্সিটিভ হচ্ছে ই ফাস্ট বা মানে ই ফাস্ট আর কি। ই ফাস্টে মানে ইউএসজি করে, কারণ ইউএসজি ক্যান ডিটেক্ট দ্য লিস্ট অ্যামাউন্ট অফ ব্লাড। ইউএসজি লেস দ্যান 100 ml ব্লাডও ডিটেক্ট করতে পারে। HRCT যে সবসময় থাকবে তোর কাছে তা না, HRCTও অ্যাটলিস্ট 100 to 300 ml মতো ব্লাড ডিটেক্ট করে নিতে পারবে। কিন্তু চেস্ট এক্সরেতে যদি মোর দ্যান 300 ml না জমে তুই বুঝতে পারবি না, চেস্ট এক্সরেতে অ্যাঙ্গেল ক্লিয়ারই লাগবে। ওই জন্য বেস্ট বা মোস্ট সেন্সিটিভ ইনভেস্টিগেশন হচ্ছে হিমোথোরাক্স ডায়াগনোসিস করার জন্য ইউএসজি। যদি অনেকটা পেশেন্ট যদি হিমোডাইনামিক্যালি স্টেবল থাকে, হ্যাঁ, যদি সিরিয়াল ইউএসজি মনিটরিং এ কালেকশন না বাড়ে, তাহলে অনেক সময় কনজারভেটিভ ম্যানেজমেন্ট করেও ঠিক করা যায়, এমনি নর্মাল পেন কন্ট্রোল হেনা তেনা এই সমস্ত কিছু করে। বাট যদি পেশেন্টের কন্ডিশন ডিটোরিয়েট করে বা অনেকটা যদি ব্লিডিং হয়ে গিয়ে থাকে বা পেশেন্টের যদি রেসপিরেটরি কম্প্রোমাইজ থাকে, তাহলে এক্ষেত্রেও আমাদের ম্যানেজমেন্ট হচ্ছে আইসিডি। ওইদিকে আইসিডি দিতে হবে। আইসিডি দিলে এক্ষেত্রে কি হবে, আইসিডি দিয়ে প্রচুর ব্লাড বেরোবে। এই সমস্ত ব্রঙ্কিয়াল ভেসেলের ব্লিডিং ইউজুয়ালি নিজে থেকেই বন্ধ হয়ে যায়, অ্যাক্টিভ ইন্টারভেনশন আমাদের কিছু করতে হয় না। তাহলে আইসিডি দিয়ে প্রথমে ব্লাড বেরোবে, আফটার ফিউ ডেজ আর কিছু বেরোবে না বা আস্তে আস্তে অ্যামাউন্ট কমে যাবে। আর এখানে যে ব্লাডের কালার ছিল ওটা আস্তে আস্তে সেরাস হয়ে যাবে। আউটপুট সেরাস, ড্রেন নন ফাংশনাল বা আউটপুট less than 30 ml per day for consecutive 3 days. For consecutive মানে পরপর 3 দিন 30 ml এরও কম কালেকশন আসছে, তাহলে আমরা চেস্ট এক্সরে করে কনফার্ম করে we can remove the drain। এই হচ্ছে হিমোথোরাক্সের ম্যানেজমেন্ট। এবার তো আইসিডি নিয়ে তো নিউমোথোরাক্সে যা গল্প, হিমোথোরাক্সও একই জিনিস। ট্রায়াঙ্গেল অফ সেফটিতে ইনসার্ট করতে হবে, কিভাবে বুঝতে হবে ইনসার্ট হয়েছে কিনা, কিভাবে বুঝতে হবে ফাংশনাল কিনা, একই জিনিস। বাট এখানে হিমোথোরাক্সে তোদের একটা যেটা জিজ্ঞেস করবে যে এমনি তো আমরা আইসিডি দিয়ে রেখে দিচ্ছি, ব্লিডিং নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে, বাট কখন আমরা থোরাকোটমি করব? থোরাকোটমি করব মানে চেস্ট ওপেন করে ওপেন সার্জারি করতে হবে, থোরাকোটমি করব। থোরাকোটমি করার কিছু ইন্ডিকেশন হচ্ছে more than 1 liter of blood in হচ্ছে penetrating trauma, more than 1 liter of blood হচ্ছে in blunt trauma, more than 1.5 liter of blood in penetrating trauma, more than 200 cc of blood after ICD insertion for consecutive 3 hours, মানে প্রত্যেক ঘন্টায় 200 ml বা তার বেশি ব্লাড আসছে, ব্লিডিং কমছে না বা থামছে না, বন্ধ হচ্ছে না, ঠিক আছে? পেশেন্টের রেসপিরেটরি কম্প্রোমাইজ অথবা এনি সাসপেক্টেড গ্রেড ভেসেল ইনজুরি। মোটামুটি তোদের জন্য এগুলোই, আর বলতে হবে না, এই মোটামুটি 4-5টা ইন্ডিকেশন যদি এগুলো থাকে
তাহলে আমরা থোরাকোটমি করব। লাস্ট টপিক, এই হিমোথোরাক্স নিয়ে এত যথেষ্ট জানা। লাস্ট টপিক হচ্ছে কার্ডিয়াক ট্যাম্পোনেড। এটাও তাই, ট্রমা হয়েছে, ট্রমার পরে পেরিকার্ডিয়ামে ব্লাড জমেছে, তাহলে ট্রমা হয়েছে, পেরিকার্ডিয়াম। এখানেও যখন পেশেন্ট ক্লিনিক্যালি আসবে, পেশেন্টের কি থাকবে, একটা ট্রায়াড থাকবে। ট্রায়াডটাকে বলে বেক্স ট্রায়াড। বেক্স ট্রায়াডে কি আছে বল, বেক্স ট্রায়াড যে বলি, বল কি আছে বেক্স ট্রায়াডে? হাইপোটেনশন, জেভিপি, মাফেল হার্ট সাউন্ড। এটা হচ্ছে ট্রায়াড অফ ক্লিনিক্যাল ফিচার। তার সাথে অবশ্যই হাইপারটেনশন হলে হার্ট রেট বাড়বে। তাহলে তুই যদি দেখিস এই হাইপোটেনশন, ইনক্রিজ হার্ট রেট আর রেজ জেভিপি, এগুলো টেনশন নিউমোথোরাক্সেও ছিল। এই মাফেল হার্ট সাউন্ডটা এর ইউনিক ফিচার অফ ট্যাম্পোনেড। আর টেনশন নিউমোথোরাক্সের ইউনিক ফিচার হচ্ছে হার্ট নেই, লাং সাউন্ড নেই, আর ট্রেকিয়াল শিফট হয়ে গেছে। তাছাড়া পেশেন্ট ক্লিনিক্যালি অলমোস্ট সেম নিয়েই আসবে, আলাদা খুব একটা প্রোফাইল নেই। এরো রেস জিবিপি, ওরও হাইপোটেনশন, এরও হাইপোটেনশন, ওরও রেস জিবিপি, এরও রেস জিবিপি, ঠিক আছে। এটা হচ্ছে ট্যাম্পোনাডের ফিচার। তাহলে ট্যাম্পোনাডে হার্ট সাউন্ড শোনা যাবে না, আর এখানে লাং সাউন্ড শোনা যাবে না। কার্ডিয়াক ট্যাম্পোনাড নিয়ে যদি কোনো পেশেন্ট আসে, তাহলে তার তারও এটাও একটা ইমার্জেন্সি কন্ডিশন, এবং খুব বেশি ব্লাড কিন্তু জমতে লাগে না কার্ডিয়াক ট্যাম্পোনেড হওয়ার জন্য। 50 to 100 ml অফ ব্লাড ইজ মোর দ্যান এনাফ। ইমার্জেন্সিতে আমরা প্রথমে করব পেরিকার্ডিওস্টমি। পেরিকার্ডিওস্টমি কি, কোন রুটে করা হয়? সাবজিফয়েড অ্যাপ্রোচ। সাবজিফয়েড মানে আমাদের জিফয়েড প্রসেসের জাস্ট নিচ থেকে, সাবজিফয়েড অ্যাপ্রোচ। সাবজিফয়েড অ্যাপ্রোচে তুই একটা নিডল নিয়ে, হোয়াইট বোর্ড নিডল নিয়ে, বেস্ট হচ্ছে যদি কোনো ইউএসজি বা ইকো গাইডেন্স থাকে, হ্যাঁ, বেস্ট হচ্ছে আন্ডার ইকো গাইডেন্স, যাতে তুই হার্টের ইয়েগুলো দেখতে পাচ্ছিস। হ্যাঁ, তুই ইনসার্ট করলে ওখান থেকে ব্লাড বেরিয়ে আসবে। যদি এই যে মোটামুটি 100 ml অফ ব্লাড বেরিয়েছে, যদি 20 to 30 ml ব্লাডও বেরিয়ে যায় সাবজিফয়েড রুট দিয়ে, তাহলে পেশেন্টের ক্লিনিক্যালি অনেক উন্নতি হয়ে যাবে। তাহলে এটা আইডেন্টিফাই করা এবং একটা কুইক ম্যানেজমেন্ট দেওয়া খুব ইম্পর্টেন্ট। কিন্তু যদি দেখা যায় যে পেশেন্ট পরপর ব্লাড আসতেই থাকছে বা পেশেন্ট কন্ডিশন ইমপ্রুভ করছে না, তখন আমাদের থোরাকোটমি করতে হবে। থোরাকোটমি ইউজুয়ালি লেফট থোরাকোটমি, লেফট অ্যান্টিরিয়ার থোরাকোটমি বা মিডিয়ান স্টার্নোটমি, দিয়ে যেটা প্রেফার করবে। করে তোকে ব্লিডিং সোর্স আইডেন্টিফাই করে তাকে লাইগেট করতে হবে। এটা তো ডেফিনেটিভ ম্যানেজমেন্ট, কিন্তু তার আগে পেশেন্টকে স্টেবল করার জন্য হ্যাভ টু ডু দিস সাবজিফয়েড পেরিকার্ডিওস্টমি। তো এই হচ্ছে মোটামুটি চেস্ট ট্রমা, আধ ঘন্টায় শেষ হলো। এবার যাই হেড ট্রমায়। হেড ট্রমা, আচ্ছা, হেড ট্রমা এর মধ্যে আমাদের যেটা পড়তে হবে, প্রাইমারি, সেকেন্ডারি ব্রেন ইনজুরি, এক্সট্রাডুরাল হিমাটোমা,
সাবডোরাল হিমাটোমা, সাব অ্যারাকনয়েড হিমাটোমা বা হেমারেজ, আর হচ্ছে আমাদের ডিফিউজ অ্যাক্সোনাল ইনজুরি। এগুলোই বেসিক পড়ার জিনিস। পরপর শুরু করি। প্রাইমারি ব্রেন ইনজুরি কি? প্রাইমারি ব্রেন ইনজুরি মানে ট্রমাটিক, ডাইরেক্ট ট্রমাটিক ইম্প্যাক্ট, ডাইরেক্ট ট্রমাটিক ইম্প্যাক্ট হয়েছে ব্রেনে। সেকেন্ডারি ব্রেন ইনজুরি কি? সেকেন্ডারি ব্রেন ইনজুরি হচ্ছে ডিউ টু হাইপক্সিয়া, হাইপারকার্বিয়া, সেরিব্রাল ইডিমা, এইসব কিছুর জন্য ইন্টারক্রেনিয়াল প্রেসার বাড়ছে, তার ইন্টারক্রেনিয়াল প্রেসার বাড়ার জন্য সেরিব্রাল পারফিউশন প্রেসার কমছে এবং সেখান থেকে ব্রেন ইনজুরি হচ্ছে। এটা হচ্ছে সেকেন্ডারি ব্রেন ইনজুরি। আছে ট্রায়াডটাকে বলে কুশিংস ট্রায়াড। এই এটার জন্য যে বেসিক জিনিস জানতে হবে, সেরিব্রাল পারফিউশন প্রেসার হচ্ছে মিন আর্টেরিয়াল প্রেসার মাইনাস ইন্টারক্রেনিয়াল প্রেসার। এবার এই সমস্ত সেকেন্ডারি ব্রেন কন্ডিশনে বা প্রাইমারি ব্রেন ইনজুরিতে যখনই ইন্টারক্রেনিয়াল প্রেসার বাড়ছে তখনই সেরিব্রাল পারফিউশন প্রেসার কমছে। ঠিক আছে, এবার সেরিব্রাল পারফিউশন প্রেসার কমলে তো ব্রেন আরো হাইপক্সিক ড্যামেজের দিকে যাবে। টু প্রিভেন্ট দিস, টু মেনটেন সিপিপি, মিন আর্টেরিয়াল প্রেসারকে বাড়তে হচ্ছে। মিন আর্টেরিয়াল প্রেসার বাড়লে আমাদের হচ্ছে বা মিন আর্টেরিয়াল প্রেসার বাড়ার জন্য আলটিমেটলি এসবিপি বাড়ছে, অতএব হাইপার টেনশন হচ্ছে। এটা ফার্স্ট ফাইন্ডিং। হাইপার টেনশন হচ্ছে, অবশ্যই ট্যাকিকার্ডিয়া হচ্ছে। ট্যাকিকার্ডিয়া বলছি, হাইপার টেনশন হচ্ছে। এই হাইপার টেনশন গিয়ে আলটিমেটলি রিফ্লেক্স ব্র্যাডিকার্ডিয়া করছে। তাই বলছি কিছুটা গন্ডগোল হচ্ছে, রিফ্লেক্স ব্র্যাডিকার্ডিয়া। তাহলে হাইপার টেনশন হচ্ছে, ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে, আর এই সমস্ত পেশেন্টের একটা অ্যাসোসিয়েটেড হাইপক্সিয়া আছে। এই হাইপক্সিয়ার জন্য রেসপিরেটরি যে মোটর সেন্টার, সেখান থেকে ইরেগুলার মানে সেখান থেকে পুয়ার রেসপন্স আসছে। তার জন্য হচ্ছে ইরেগুলার রেসপিরেশন হচ্ছে। ঠিক আছে, তাহলে ট্রায়াডে হচ্ছে হাইপারটেনশন, ব্র্যাডিকার্ডিয়া আর ইরেগুলার রেসপিরেশন। এটাকেই বলছে কুশিংস ট্রায়াড। এরপরে হচ্ছে এক্সট্রাডুরাল হিমাটোমা। এক্সট্রাডুরাল হিমাটোমা, এক্সট্রাডুরাল হিমাটোমা মানে কি? এক্সট্রাডুরাল হিমাটোমা মানে হচ্ছে এই যদি ডুরা ম্যাটার থাকে, ডুরা ম্যাটারের বাইরে কালেকশন জমছে। এখানে ব্লিডিং এর মোস্ট কমন সোর্স কি? মিডল মেনিনজিয়াল আর্টারি।
মিডল মেনিনজিয়াল আর্টারি, এটা যে আমাদের সুচার লাইন আছে, সুচার লাইনকে ক্রস করে না, সুচার লাইনের মধ্যেই থাকে। আর এটা সুচার লাইন যেহেতু ডুরার বাইরে আছে, এটা বাই কনভেক্স শেপড। এটা কিসের সাথে অ্যাসোসিয়েটেড? লুসিড ইন্টারভ্যালের সাথে অ্যাসোসিয়েটেড। মানে পেশেন্ট ক্লিনিক্যাল প্রথমে একটা এপিসোড হয়েছে, তারপরে মাঝখানে ঠিক ছিল, তারপরে হঠাৎ করে ক্লিনিক্যাল ডিটোরিয়েশন হয়েছে। ডায়াগনোসিস অবশ্যই সিটি স্ক্যান, এনসিসিটি ব্রেন দিয়ে। যদি ছোট ইডিএইচ হয়, এক্সপ্যান্ড করছে না, পেশেন্ট ক্লিনিক্যালি স্টেবল আছে, আন্ডার অবজারভেশন আছে, তাহলে কনজারভেটিভ ম্যানেজমেন্ট করা পসিবল। কিন্তু যদি এসডিএইচ ভলিউম মোর দ্যান ইডিএইচ ভলিউম মোর দ্যান 30 ml, অথবা আমার মিডলাইন শিফট মোর দ্যান 10 mm, সরি থিকনেস, এটার ইডিএইচ এর থিকনেস মোর দ্যান 10 mm, আর মিডলাইন শিফট মোর দ্যান 5 mm, ফলিং জিসিএস, এই সমস্ত কিছু যদি ক্রাইটেরিয়া থাকে, তখন এর অপারেটিভ ইন্টারভেনশন করতে হয়। অপারেটিভ মানে কি? অপারেটিভ ক্রেনিওটমি করে ব্লিডিং সোর্স আইডেন্টিফাই করে সেটাকে সিকিউর করা। ঠিক আছে, ব্লিডিং সোর্স আইডেন্টিফাই করো এবং সেটাকে সোর্স সিকিউর করো, ব্লিডিং সোর্স সিকিউর করা। ঠিক আছে, ব্লিডিং সোর্স সিকিউর করা এই গেল, এই হচ্ছে এবার কিন্তু যদি এনসিসিটিতে অনেক সময় এনসিসিটি ফিচার নেই, পেশেন্ট ক্লিনিক্যালি ডিটোরিয়েট করছে, তাহলে ইপসিল্যাটারাল ডায়ালেটেড পিউপিল অ্যাক্টস অ্যাজ এ সারোগেট মার্কার, মানে যেদিকের পিউপিল, যদি দুদিকের পিউপিল আনইকুয়াল রেসপন্স করে, যেদিকে পিউপিল ডায়ালেট হবে বা কম রেসপন্স করবে, চান্সেস আর দেয়ার কি ওইদিকেই ব্লিডটা আছে। অনেক সময় সিটি ফ্যাসিলিটি না থাকলে বা আগেকার দিনে এটাকে ইউজ করা হতো। এই হচ্ছে আমাদের ইডিএইচ। ইডিএইচ নিয়ে এর থেকে বেশি বলার কিছু নেই। নেক্সট হচ্ছে এসডিএইচ। এসডিএইচ ইউজুয়ালি ওল্ড পিপলদের হয়। হ্যাঁ, ট্রিভিয়াল ট্রমা, খুব বেশি কিছু হয়নি, এমনি জাস্ট একটু পড়ে গেছে, বা এমনি একটু থেকে সিঁড়ি থেকে পড়ে গেছে, বা এমনি পা ফিসলে পড়ে গেছে, সেখান থেকেই হয়েছে। কি হয় যে এমিসারি ভেন্স থাকে স্ক্যাল্পে, এই ডুরাল লেয়ারে যে এমিসারি ভেন থাকে, এই এমিসারি ভেন থেকে এর ব্লিডিং হয়। এটা সুচার লাইন ক্রস করতে পারে এবং এটা কনকেভ শেপেড হয়, এরকম মুন শেপ, এরকম কনকেভ শেপেড হয়। ঠিক আছে, এখানেও তাই। এসডিএইচ এর তিনটে প্রেজেন্টেশন হতে পারে, একটা অ্যাকিউট, সাব অ্যাকিউট, ক্রনিক। অ্যাকিউট হচ্ছে লেস দেন 72 আওয়ার্স, এটা হচ্ছে 72 আওয়ার্স মানে 3 ডে টু 3 উইক, আর ক্রনিক হচ্ছে মোর দ্যান 3 উইক। যদি অ্যাকিউটে হিসাবে, যদি অ্যাকিউটে প্রেজেন্ট করে তাহলে তুই অ্যাকিউট ব্লিডিং পাবি, যদি সাব অ্যাকিউট হিসাবে প্রেজেন্ট করে তাহলে তুই অনেক সময় অ্যাকিউট ব্লিড পাবি না। মানে জিনিসটা এরকম হবে, যদি এনসিটি ব্রেন হয় এরকম, এই পুরোটাই সাদা, দিস সিগনিফাইন্স অ্যাকিউট হয়েছে। এখানটা এই শুধু এইখানটা সাদা, এখানটা এরকম ডট 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 এরকম একটা অ্যাপিয়ারেন্স, এটা সিগনিফাইজ যে এটা সাব অ্যাকিউট। আর যদি পুরোটাই এরকম লিকুইফাইড ব্লাড, সেটা হচ্ছে ক্রনিক। আচ্ছা, এই এসডিএইচও তোকে সিটি স্ক্যান করেই ডায়াগনোসিস করতে হবে। এটা ইডিএইচ এর মতো অতটা খারাপ নয় যে লুসিড ইন্টারভেল হবে, লুসিড ইন্টারভেলে পেশেন্ট হঠাৎ করে ক্লিনিক্যালি ডিটোরিয়েট করবে এবং মারা যাবে। এটা অতটা, এটা এরকম ক্রনিক কোর্স দিয়ে যায়, অ্যাকিউট, সাব অ্যাকিউট, ক্রনিক। কিন্তু পেশেন্টের অনেক সময় জিসিএস ফল করতে পারে, পেশেন্টের পুয়ার রেসপিরেশন হতে পারে, এবং পেশেন্টের অ্যাসোসিয়েটেড সেরিব্রাল ইডিমা থাকতে পারে।
এখানেও অপারেটিভ ইন্টারভেনশন করতে হয়। অপারেটিভ ইন্টারভেনশন করার ইন্ডিকেশন হচ্ছে এখানেও ওই তাই মোর দ্যান 30 ml, মোর দ্যান 10 cc থিকনেস, মোর দ্যান আর মোর দ্যান 5 mm শিফট। সেরিব্রাল ইডিমাতে সেরিব্রাল ইডিমা বলছি, অপারেটিভ ইন্টারভেনশনে এখানেও তাই ক্রেনিওটমি করো, ব্লাড যেটা আছে ওটা ড্রেন করো, কোনো অ্যাক্টিভ ব্লিডিং এর সোর্স থাকলে আইডেন্টিফাই এবং সেটাকে বন্ধ করো। নেক্সট হচ্ছে SAH আর একটা হচ্ছে DAI, এই দুটো টপিক। সাব অ্যারাকনয়েড হেমারেজ ট্রমাটিক হতে পারে, বাট মোস্টলি দিস ইজ ডিউ টু অ্যানিউরিজমাল ব্লিড। যদি কারোর অ্যানিউরিজম থাকে, সেই অ্যানিউরিজম থেকে ব্লিড করলে সেটা অ্যানিউরিজমাল ব্লিড। আচ্ছা, এই সমস্ত পেশেন্টদের ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড হাইপার টেনশন থাকে এবং পেশেন্ট প্রেজেন্ট করে সিভিয়ার হেডেক নিয়ে, এটাকে বলে থান্ডার ক্ল্যাপ হেডেক। সিভিয়ার হেডেক হয় পেশেন্টের। তাহলে ইউজুয়ালি পেশেন্ট হাইপার টেনশন আর হেডেক নিয়ে প্রেজেন্ট করে। সিটি স্ক্যানে সাব অ্যারাকনয়েড স্পেসে ব্লাড জমতে দেখা যায়। যদি অ্যানিউরিজম আছে কিনা কনফার্ম করার জন্য আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে সিটি অ্যাঞ্জিওগ্রাফি করা। বাট গোল্ড স্ট্যান্ডার্ড যদি কেউ জিজ্ঞেস করে, গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ডিএসএ। ডিএসএ মানে কি? ডিএসএ হচ্ছে ডিজিটাল সাবট্রাকশন অ্যাঞ্জিওগ্রাফি। ঠিক আছে, এখানেও তোকে ডায়াগনোসিস করার জন্য সিটি লাগছে বা সিটি এনজিও লাগছে। ম্যানেজমেন্ট করার জন্য ইনিশিয়াল লাইনে হচ্ছে আমরা যে একটা ওরাল ড্রাগ দিই, নাম হচ্ছে নিমোডিপিন। নিমোডিপিন 30 mg ট্যাবলেট পাওয়া যায়, টিডিএস বা কিউডিএস করে দিতে হয়। এখান থেকে যদি পেন সাবসাইড করে সিটি এনজিও করো, কোনো অ্যানিউরিজম আছে কিনা আইডেন্টিফাই করো, তাহলে সেই হিসাবে ম্যানেজ করো। হ্যাঁ, অ্যানিউরিজম থাকলে অ্যানিউরিজমাল ক্লিপিং, কয়েলিং, হ্যাঁ অনেক কিছু হয়, ক্লিপিং, কয়েলিং, এরকম কিছু করে এগুলো ম্যানেজ করা যায়। আর লাস্ট হচ্ছে সিভিয়ার হেড ইনজুরি। এনসিসিটিতে কিছু পাওয়া যাবে না, পেশেন্ট কোমায়, পেশেন্ট ইটি টিউব থেকে পেশেন্টকে উইন অফ করা যাচ্ছে না, কিন্তু সিটি স্ক্যানে কোনো স্পেসিফিক ফাইন্ডিং নেই। সেটাই হচ্ছে, তাহলেও তোকে সাসপেক্ট করতে হবে যে এই পেশেন্টের ডিএআই হয়েছে। ডিএআই কি? ডিএআই হচ্ছে ডিফিউজ অ্যাক্সোনাল ইনজুরি। ও কনটিউশন একটা আছে, বলে দিচ্ছি। ডিফিউজ অ্যাক্সোনাল ইনজুরি, এটা খুবই মানে হাই মর্টালিটি। পেশেন্টকে মানে পেশেন্টের জিসিএস পুয়ারই থাকে, জিসিএস ইমপ্রুভ অলমোস্ট করে না। হ্যাঁ, মোটর ফাংশন খুবই পুয়ার থাকে। ডিএআই পেশেন্টদের সেরকম কিছু করার নেই। আমাদের ম্যানেজমেন্ট লাইন মোস্টলি হচ্ছে কনজারভেটিভ, আর ডায়াগনোসিস করার জন্য হচ্ছে এমআরআই। এমআরআইতে হাইপার ইন্টেন্সিটি, ফোকাল হাইপার ইন্টেন্সিটি দেখতে পাওয়া যায়। ফোকাল হাইপার ইন্টেন্সিটি। ডিএআই কোন ধরনের ইনজুরিতে হয়? এটাকে বলে অ্যাক্সিলারেশন ডিসিলারেশন ইনজুরি। এই অ্যাক্সিলারেশন ডিসিলারেশন ইনজুরিতে আমাদের যে গ্রে ম্যাটার আছে এবং হোয়াইট ম্যাটার আছে, এগুলো একে অপরের ওপরে এরকম স্লাইড করে যায়, করে গিয়ে ওখানে ছোট 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 থ্রু আউট দ্য ব্রেন
স্মল পাংক্টেড হেমারেজেস হয়ে যায়, পেশেন্টের প্রগনোসিস খুব পুয়ার এবং মর্টালিটি খুব হাই। ওই জন্য সিটিতে কিছু পাওয়া যায় না, এমআরআই করলে ফোকাল হাইপার ইন্টেন্সিটি পাওয়া যায়। পেশেন্টকে কনজারভেটিভলি ম্যানেজ করতে হয়, প্রচুর অনেক দিন টি টিউবে ইয়েতে থাকে, ইটি টিউবে থাকে, পরে টেকিওস্টোমি টিউব করে রাখতে হয় এবং পেশেন্টকে ক্রনিক ফিজিওথেরাপি করে এরকম করে করে অনেক দিন সার্ভাইভ করে রাখা পসিবল, কিন্তু খুব প্রগনোসিস খুব ভালো নয়। লাস্ট একটা টপিক, কনটিউশন, সেরিব্রাল কনটিউশন। ইয়েতে পড়বি অনেক সময় যদি ডাইরেক্ট ইম্প্যাক্ট হয় তাহলে সেই জায়গায় ছোট 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 ফোকাল এরকম হাইপার ইন্টেন্সিটি বা এরকম ব্লিডিং দেখা যায়, যেগুলো ব্লিডিংও নয় পুরোপুরি, কিন্তু ইয়েও নয়, মানে কোনো টাইপ অফ হিমাটোমাও নয়, কিন্তু ব্লিডিংও নয় পুরোপুরি, সেগুলোই মোস্টলি সেরিব্রাল কনটিউশন। এগুলো ইউজুয়ালি যেখানে ইম্প্যাক্ট হয় তার অপোজিট সাইডে ডেভেলপ করে, এগুলোকে তোরা ইয়েতে পড়েছিলিস কি জানো, এফএমটিতে কাউন্টার কুপ ইঞ্জুরি বলে। কাউন্টার কুপ ইঞ্জুরিতে মোস্টলি যেটা হয় সেটা হচ্ছে সেরিব্রাল কনটিউশন, মানে ধর এইদিকে ট্রমা হলো, এইদিকে একটা ইডিএইচ বা এসডিএইচ হলো, সাথে তার অপোজিটে একটা কনটিউশন থাকবে। তো ইউজুয়ালি যেদিকে ইম্প্যাক্ট হয় তার অপোজিট সাইডে সেরিব্রাল কনটিউশন ডেভেলপ করে। কনটিউশনে সেরকম কিছু করার নেই, হ্যাঁ, কনজারভেটিভ ম্যানেজমেন্ট করতে হয়। আর কি কনজারভেটিভ ম্যানেজমেন্ট করতে হয়, ম্যানিটল দিতে হয়, ময়েস্ট অক্সিজেন দিতে হয়, এগুলোই মোটামুটি। এটা কোনো স্পেসিফিক টাইপ অফ হেমারেজ নয়, জাস্ট যেদিকে হেমারেজ হয়েছে তার অপোজিট সাইডে কিছু ছোট ছোট ব্লিডিং পয়েন্ট।